আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে বটে যে শেখ হাসিনা তো চুজ করেন নাই, শেখ হাসিনা বা আওয়ামী লীগের আয়োজন তো এটা না, এটা বিদেশি সাংবাদিকদের একটা ক্লাবের আয়োজন দিল্লিতে এবং তারা আমন্ত্রিত মাত্র। কিন্তু সাংবাদিকরাই আবার বলছেন যে 2 বছর আগে যে পরিস্থিতিতে শেখ হাসিনা এসেছিলেন, 2 বছরের মধ্যে 2 বছর ধরেই তিনি যেভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকলেন বাংলাদেশের, এবং বাংলাদেশের মানুষের ভেতরে যে ধরনের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে তার দেশে ফেরার ঘোষণায়, সেটা ভীষণভাবে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। 2024 সালের 5ই আগস্ট যেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে ভারত যেতে হয়েছিল, সেই শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতেই একটা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে, ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তৃতা দেবেন 2026 সালের 5ই আগস্ট। এ খবরটিতে তোলপাড় শুরু হয়েছে ভারতের সংবাদ মাধ্যমে। ভারতের সংবাদ মাধ্যমে শেখ হাসিনার প্রথম প্রকাশ্য উপস্থিতি হিসেবে এটাকে ঘোষণা করে বিভিন্ন সংবাদ মাধ্যম শিরোনাম করছে, কেন শেখ হাসিনা 5ই আগস্টেই দিল্লিতে এই ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সভাটির যে পোস্টারটি ছড়িয়ে পড়ার পর এই তোলপাড় শুরু হয়েছে, সেই সভার শিরোনাম দেওয়া হয়েছে শেখ হাসিনাজ হোম কামিং। যেই ঘোষণা দিয়েছেন সম্প্রতি, সেই ঘোষণার বিস্তারিত তিনি এই অনুষ্ঠানে তুলে ধরতে পারেন। তার কাছ থেকে একটা রোড ম্যাপ আসবে, রাজনৈতিক পরিকল্পনা আসবে তার স্বদেশ প্রত্যাবর্তনের। এসব প্রত্যাশার কথা ভারতীয় সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে। তবে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া, এই ক্লাবটির অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়ালি যোগদানের ঘটনাটি কিন্তু এর আগেও ঘটেছিল। তবে সেবার তিনি লাইভে যোগ দেন নাই, সেবার তিনি একটা অডিও বার্তা পাঠিয়েছিলেন। সেবারও ব্যাপক আলোড়ন হয়েছিল যে শেখ হাসিনাকে যে এই যে এর মাধ্যমে একটা প্রকাশ্য অনুষ্ঠানে অডিও বার্তা পাঠাতে দেখা গেল, সেটাও যে ভীষণ তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে, সেটা যেমন তখন আলোচিত হয়েছিল। ভারতের সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম যেমন সে খবর দিয়েছিল, তেমনি সেবারেও সেই জানুয়ারি মাসের ওই অনুষ্ঠানটাতেও, যেহেতু অনুষ্ঠানটির আয়োজক ছিল এই ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া, দিল্লিতে নিযুক্ত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যে প্রতিনিধিরা আছেন, সেই সংবাদদাতাদের যে ক্লাবটি, তারা কাজেই তখন ভারতের বাইরেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল যে শুধুমাত্র দিল্লির বাড়িতে অত্যন্ত সুরক্ষিত আবাসে বসে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা, তাই নয়, তিনি রীতিমতো এখন সাংবাদিকদের একটা সভার মধ্যে অডিও বার্তা পাঠিয়েও তার বার্তা পৌঁছে দিচ্ছেন। কিন্তু এবার বিশেষভাবে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তার কারণ, এই দাওয়াতপত্রে বা পোস্টারে ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া লিখেছে যে শেখ হাসিনার হোম কামিং এই শিরোনামে যে আলোচনা সভা, সেই সভায় শেখ হাসিনা ভার্চুয়ালি লাইভ যুক্ত হবেন। কাজেই বিভিন্ন পত্রিকা লিখছে, তিনি কি তাহলে প্রশ্নের উত্তর দেবেন, তাকে কি দেখা যাবে ভিডিওতে? আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে এটা পরিষ্কার যে শেখ হাসিনা ভিডিওতে দেখা দেবেন এরকম কোনো পরিকল্পনা নাই। তবে শেখ হাসিনা এই অনুষ্ঠানে লাইভ যুক্ত হয়ে বক্তৃতা দেওয়ার একটা প্রত্যাশা তৈরি করেছেন, সেটা সকলেই মনে করেন। তবে আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে যে শেখ হাসিনার মূল যে ইচ্ছাটা, সেটা হচ্ছে মূলত তো এই ফরেন করেসপন্ডেন্সরাই, সারা পৃথিবীর ভারতীয় সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, এপি, রয়টার্স থেকে শুরু করে এই 2 বছরে শেখ হাসিনার বিশ্বের শীর্ষস্থানীয় সকল দৈনিকে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হওয়া, শেখ হাসিনার বিভিন্ন খবরাখবর প্রকাশিত হওয়া এবং নানা ভাষায় অনুদিত হয়ে, এসবের পেছনে এই যে সাংবাদিকদের শেখ হাসিনার খবরে আগ্রহ আছে মানুষের, সেটা অনুধাবন করতে পারা, শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে এক রকমের গুরুত্বপূর্ণ মনে করা, বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ চরিত্র বলে মনে করার একটা সরাসরি সংযোগ আছে। শেখ হাসিনা এজন্য ফরেন করেসপন্ডেন্সদের, সাংবাদিকদের ধন্যবাদ দেওয়া প্রয়োজন মনে করেছেন এবং সে কারণে তিনি দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দিল্লিতে
নিযুক্ত এই বিদেশি সংবাদদাতারা যখন তাকে তাদের এই সভাটি আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন এবং তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তখন শেখ হাসিনা মনে করেছেন তিনি যুক্ত হয়ে সাংবাদিকদের ধন্যবাদটুকু অন্তত জানাতে চান। কিন্তু মূলত এই আলোড়নটার কারণ কি? ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যে ধরনের শিরোনাম করছে, ফার্স্ট পোস্ট শিরোনাম করছে, ওয়াই শেখ হাসিনা হ্যাজ চোজেন অগাস্ট 5 ফর হার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন 2 years। মানে আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে বটে যে শেখ হাসিনা তো চুজ করেন নাই, শেখ হাসিনা বা আওয়ামী লীগের আয়োজন তো এটা না, এটা বিদেশি সাংবাদিকদের একটা ক্লাবের আয়োজন দিল্লিতে এবং তারা আমন্ত্রিত মাত্র। কিন্তু সাংবাদিকরাই আবার বলছেন যে 2 বছর আগে যে পরিস্থিতিতে শেখ হাসিনা এসেছিলেন, 2 বছরের মধ্যে 2 বছর ধরেই তিনি যেভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকলেন বাংলাদেশের, এবং বাংলাদেশের মানুষের ভেতরে যে ধরনের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে তার দেশে ফেরার ঘোষণায়, সেটা ভীষণভাবে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এবং শেখ হাসিনা 2024-এর 5ই আগস্ট যে পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন আর 2026-এর 5ই আগস্টের আগেই যে পরিস্থিতিতে বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা দিচ্ছেন, সেখানে তার উপর মৃত্যুদণ্ডের রায় আছে বটে, কিন্তু জনসমর্থনেও যে তিনি ভীষণভাবে শক্তিশালী সেটারও একটা সরাসরি প্রমাণ আছে বটে। ইন্ডিয়া টুডের শিরোনাম হচ্ছে 2 years after ouster শেখ হাসিনা টু মেক ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন ইন্ডিয়া। মানে 2 বছর আগে পদচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্য উপস্থিতিতে আসছেন। তারাও লিখছে যে এটা একটা ভার্চুয়াল প্রোগ্রাম এবং একটা ভার্চুয়াল প্রোগ্রামকে তিনি লাইভে যুক্ত হয়ে হয়তো সরাসরি বক্তব্য দেবেন, কিন্তু এর মাধ্যমে তিনি যে তার দেশে ফেরার রোড ম্যাপ এবং ঢাকায় ফেরার পুরো প্রস্তাবনাটা নিয়ে আলাপ করবেন সে বিষয়টা একরকমের নিশ্চিত করছে ইন্ডিয়া টুডে। যে শেখ হাসিনা প্রকাশ্য উপস্থিতিতে আসছেন, অডিওতে হলেও, ভার্চুয়ালি যুক্ত হয়ে হলেও, কিন্তু একটা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান, দিল্লির মার্কটালি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে, সেখানে সাংবাদিকরা উপস্থিত থাকবেন, সেখানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতাদের কেউ কেউ উপস্থিত থাকবেন এবং সেখানে ওই অনুষ্ঠানটিতে যুক্ত হবেন ভার্চুয়ালি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার আওয়ামী লীগ এমপি, তিনি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। সেই খবরটি দিয়ে তাই ভারতীয় সংবাদ মাধ্যম লিখছে যে এটাই তার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স হতে যাচ্ছে, কারণ শেখ হাসিনা তো বরাবর বক্তব্য দেন দলীয় ফোরামে, দলীয় বিভিন্ন সভায়ও কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন। মানে পাবলিক অ্যাপিয়ারেন্স যে তারা বলছে তার কারণ হচ্ছে এই যে সাংবাদিকদের উপস্থিতিতে, এবং তিনি লাইভ যুক্ত হচ্ছেন, কিন্তু তিনি কিন্তু দলীয় ফোরামে লাইভে বক্তব্য রাখেন, কিন্তু সেটা সিগন্যাল, টেলিগ্রাম এসব অ্যাপে একরকমের ফোন কনভারসেশনের মতো তার আপনজনদের সাথে, তার দলীয় নেতাকর্মী সহকর্মীদের সাথে। কিন্তু এই যে দলের বাইরে পাবলিক, মানে জনগণ, সাধারণ মানুষের সাথে একটা সংযোগ, যদিও এরা বেশিরভাগই হবেন বিদেশি সাংবাদিক, তাদের সাথে একটা সংযোগ তৈরি করতে তিনি একটা জায়গায় যুক্ত হচ্ছেন। ভারতীয় সংবাদ মাধ্যম বারবার এটা মনে করাচ্ছে এটা তার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হতে যাচ্ছে 2 বছর আগে পদচ্যুত হওয়ার পর। বাংলাদেশের পত্রিকা মানব জমিন সাহস করেছে ইন্ডিয়া টুডের এই সংবাদটিকে অনুবাদ করে ছেপে দেওয়ার। সেখানে তারা বলছে 5ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, এবং সেখানে তারা লিখছে যে ইন্ডিয়া টুডে লিখেছে 15 বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তার সরকার পতনের 2য় বার্ষিকীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানব জমিন লিখছে যে এ পর্যন্ত তার একাধিক অডিও বার্তা প্রকাশ পেলেও এবারই প্রথম তিনি প্রকাশ্যে আসছেন 5ই আগস্ট। ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া নয়াদিল্লিতে এ বিষয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে নিজের ভবিষ্যৎ এবং বাংলাদেশে তার ফেরার বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে ভারতের ইন্ডিয়া টুডে পত্রিকাটি।
এবং পত্রপত্রিকাগুলো বলছে সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত এই 1.5 ঘন্টা ভারতীয় সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। দ্য হিন্দু শিরোনাম করেছে, মানে 5ই আগস্ট শেখ হাসিনার বক্তৃতাটিকে শুধুই যে মানে তিনি আগস্টের 2য় বার্ষিকীতে বক্তব্য রাখছেন সেজন্যই তাৎপর্যপূর্ণ তা নয়। ভারতের অনেক সংবাদ মাধ্যমে সেটা উল্লেখ করেছে বটে, কিন্তু আমি দেখছি দ্য হিন্দু রীতিমতো শিরোনাম করেছে যে শেখ হাসিনা টু হোল্ড প্রেসার অন August 5, a month before তারেক রহমানস এক্সপেক্টেড ভিজিট। তারেক রহমানের ভারত সফরের একটা আমন্ত্রণ আছে ব্রিক্স সম্মেলনে বিমস্টেক সভাপতি হিসেবে যোগদানের সেপ্টেম্বরের 12-13 তারিখে, যখন বাংলাদেশ সরকার বলছে যে তারা ভারতের পাঠানো সেই আমন্ত্রণ পত্রটি খতিয়ে দেখছে, তখন ঠিক তার 1 মাস আগে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা, যে শেখ হাসিনা ভারতে আছেন শুধু সেটা নয়, ভারতে বসে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যেটাকে ভারত সরকার রাজনৈতিক কর্মকাণ্ড মনে করে না কিন্তু বাংলাদেশ সরকার মনে করে। মানে তিনি রীতিমতো নিয়মিতভাবে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে আলাপ করছেন ফোনে, টেলিফোনে, এবং তিনি জায়গায় জায়গায় দলের সকল কর্মসূচিতে অডিও বার্তা পাঠাচ্ছেন, এবং সেসব অডিও বার্তা আবার বেরিয়ে পড়ে রীতিমতো ফেসবুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বজনের জন্য একেবারে সহজলভ্য হয়ে পড়ছে। তো এই বিষয়টি নিয়ে দ্য হিন্দু মনে করাচ্ছে যে তারেক রহমান আসার ঠিক 1 মাস আগে এই প্রেস কনফারেন্সটি, এই সংবাদ সম্মেলনটির আয়োজন করছেন শেখ হাসিনা। মানে এটাকে যে সংবাদ সম্মেলন বলা হচ্ছে, সাংবাদিকেরা ঠিকই বুঝছেন, সাংবাদিকদের সামনে বার্তা দেবেন একজন রাজনৈতিক নেত্রী, সংবাদ সম্মেলন ছাড়া কিছু বলবার তো উপায় নেই। তবে ফরেন করেসপন্ডেন্স ক্লাব কিংবা আওয়ামী লীগ তো বলছে তারা আয়োজকই নয়, কেউই কিন্তু এটাকে সংবাদ সম্মেলন বলছে না। এখন তারেক রহমান সরকার এই বিষয়টা কিভাবে দেখবেন? দেখেন, ইউনূস সরকারের আমলে যখন এই ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া ঠিক এমন ভাবেই নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটা সাংবাদিক সভার আয়োজন করেছিল, যেখানে শেখ হাসিনা ওই অডিও বার্তা পাঠিয়েছিলেন এবং রেকর্ডেড অডিও বার্তা, এবং আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে সশরীরে। তার পরপরই কিন্তু ইউনূস সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা প্রতিবাদ জানিয়ে বলেছিল যে তারা শকড, তারা স্তম্ভিত, বাংলাদেশ সরকার স্তম্ভিত যে কিভাবে বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে ভারত সরকার জনসমক্ষে বক্তৃতা দেওয়ার সুযোগ দিল। মানে সরকার উল্লেখ করেছিল পাবলিক অ্যাড্রেস করবার সুযোগ দিল। তার মানে আপনি আমি হয়তো ভাবি যে এটা তো একটা ভার্চুয়ালি যোগ দেওয়া, আমরা তো প্রায় ভার্চুয়ালি শেখ হাসিনার পাঠানো অডিও বার্তা নানা জায়গায় শুনতেই পাই। এটা এমন একটা কি ঘটনা? ঘটনাটা হচ্ছে সেটা যে রীতিমতো অনুমোদন নিয়ে, সরকারি অনুমোদন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শেখ হাসিনা বক্তৃতা দেবেন জনসমক্ষে, এটা জানিয়ে একটা অনুষ্ঠান করার অনুমতি পাওয়া যাচ্ছে দিল্লি শহরে, জানুয়ারি মাসেও পাওয়া গেছে এবং এ দফায় আবার 2026-এর আগস্ট মাসে এসেও পাওয়া যাচ্ছে। এখন তারেক রহমান সরকার এর কি প্রতিক্রিয়া জানান সেটা বলা মুশকিল। তবে ভারত সরকার যে, মোদী সরকার যে, তারেক রহমান সরকার কি প্রতিক্রিয়া জানান তার তেমন তোয়াক্কা করছেন না। এর যে একটা সরাসরি উদাহরণ এই ঘটনা, সেটাও কিন্তু আবার ভারতীয় সংবাদ মাধ্যমেই বিশ্লেষণে উঠে আসছে যে শেখ হাসিনাকে নিয়ে এমন স্পর্শকাতরতা আছে জানার পরেও ভারত সরকার এই অনুষ্ঠান আয়োজনের সুযোগ দিয়ে একটা সরাসরি বার্তাই বাংলাদেশ সরকারকে দিতে চাইছে। বাংলাদেশ সরকারকে বরাবরই ভারত সরকারের যেটা অবস্থান, ভারত সরকার বরাবরই বলে আসছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায়, সরকারি অনুরোধে তার প্রাণহানির ঝুঁকি আছে এই কথা জানিয়ে ভারতে নিয়ে আসা হয়েছিল সামরিক বিমানে করে, এবং তিনি যখন এসেছেন তখন তিনি দণ্ডপ্রাপ্তও ছিলেন না, পলাতকও ছিলেন না। এবং প্রধানমন্ত্রী মোদী, ইউনূস যখন তাকে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দেখা হওয়ার পর 2025-এর মার্চে অনুরোধ করেছিলেন যে আপনি শেখ হাসিনার কথা বন্ধ করুন, তখন ইউনূসকে জানিয়েছিলেন যে ভারতে সকলেই স্বাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম
ব্যবহারের বিষয়ে। কাজেই শেখ হাসিনা তাদের অতিথি কাউকেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে বাধা দান করতে পারেন না। আর ওইদিকে এই যে শেখ হাসিনা ভারতে বসে রীতিমতো নিয়মিতভাবে ভারতীয় সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের পর সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন, ভারতের বিশ্লেষকরা বলছেন ভারত সরকার এটাকে নীতিগতভাবে একজন ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা বলে মনে করে। কাজেই এই সব মিলিয়েই আসলে শেখ হাসিনা মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দিল্লিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে অডিও বার্তা দিলেও এই নিয়ে কেন যে এত আলোড়ন ছড়িয়ে পড়েছে তার এই অনুষ্ঠানটির পোস্টার প্রকাশের সাথে সাথে তা বুঝতে আসলে অসুবিধা হয় না। সম্প্রতি ভারতীয় একজন প্রাক্তন কূটনীতিকের সাথে সার্জিও গোরের বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আজকে প্রধানত সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, পাশাপাশি শেখ হাসিনা যে ফিরছেন, কিসের উপর ভিত্তি করে তিনি ফিরবেন, কবে ফিরবেন, এই বিষয়ে কিছু প্রাসঙ্গিক আলোচনা থাকবে। শেষ পর্যন্ত সাথে থাকবেন। শুরুতেই সার্জিও গোরের একটা এক্স হ্যান্ডেলের টুইটের ব্যাপারে বলি। গত দুদিন ধরে সার্জিও গোরকে নিয়ে কথা বলছি। আসলে এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিকভাবেই এই নামটি বারবার আসছে। সার্জিও গোর চলে যাবার সময় তিনি তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি বলেছেন যে বর্তমান সরকারের সাথে তাদের যে পারস্পরিক পার্টনারশিপ এবং অর্থনৈতিক যে সম্পর্ক সেটা আরো জোরদার করার কথা বলেছেন এবং তিনি এই দুই দেশের সম্পর্ক, এই যে গতানুগতিক একটা টুইট করেছেন। এই টুইটে উল্লসিত হয়ে অনেকেই দেখলাম যে দেখো যে আওয়ামী পন্থীরা গুজব ছড়াচ্ছে, আসলে কি এই টুইটেই তো সে বলে গেছে যে সরকারের সাথে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে, সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে টুইটে বলা হয়েছে। আমি একটু ফিরে যেতে চাই 2024 সালের মে মাসে। সেই সময়ে বাইডেন প্রশাসনের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন। তিনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি নিয়েই তিনি আলোচনা করেছেন এবং এই সার্জিও গোর যে টুইট করেছেন অনেকটা একই ভাষা ছিল ডোনাল্ড লুর। কিন্তু এখন আমরা জানি যে ডোনাল্ড লু মে মাসে এসেছিলেন আসলে রেজিম চেঞ্জের যে জঙ্গি অভ্যুত্থান সেটার ফাইনাল মিটিং করতে। সবার সাথে তিনি মিটিং করে গেছেন, এমনকি একদম ইনফ্লুয়েন্সার লেভেলে পর্যন্ত তিনি মিটিং করেছেন। সুতরাং তারা এক্স হ্যান্ডেলে কি টুইট করলো, কি বিবৃতি দিল, সেটি শেষ কথা নয়। বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট রেজিম চেঞ্জের পর থেকে ভালো নেই। যতগুলো ইন্ডিকেটর আছে একটা দেশকে আপনি ভালো বলবেন, ডেমোক্রেসি বলেন, ইকোনমিক ইন্ডিকেটর বলেন, সোশ্যাল ইন্ডিকেটর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, মানবাধিকার বলেন, বিচার ব্যবস্থা বলেন, কোন ইন্ডিকেটরে বাংলাদেশ 2005 সালের 5ই আগস্টের পর থেকে সামনে এগিয়েছে? এখন প্রত্যেকটা দেশ, বিশেষ করে এই পশ্চিমা দেশগুলো, তাদের কিন্তু একটা ইনফরমেশন সোর্স আছে। বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি কি তারা তাদের দূতাবাস এবং নিজস্ব চ্যানেলে ইনফরমেশনটা নেয়। ধরেন আমেরিকা জানে বাংলাদেশে আসলে কি হচ্ছে, তাদের স্বার্থ রক্ষায় তারা কতটুকু কথা বলবে, কতটুকু অ্যাক্ট করবে সেটা আলাদা। বাংলাদেশের প্রকৃত অবস্থা জানার জন্য আমেরিকার সরকার বাংলাদেশ দূতাবাসের ওয়াশিংটনে যে প্রেস মিনিস্টার আছে তার মুখের দিকে তাকায় বসে থাকে না। প্রেস মিনিস্টার ফেসবুকে দুটো স্ট্যাটাস দিয়ে যদি মনে করে যে আমেরিকান গভর্নমেন্ট ওইটার উপরেই ডিপেন্ড করে বসে আছে, তাহলে বলতে হবে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা 5ই আগস্টের আগে অনেক ফেসবুক সেলিব্রিটি দেখেছিলাম, তারা একটা স্ট্যাটাস দিলে লাখ লাখ রিয়াকশন হইতো। এখন তারা স্ট্যাটাস দিলে ওইটা 100 এর ঘরে নেমে গেছে, কমেন্টস তো পড়েই না,
যতগুলো কমেন্টস পড়ে সেগুলো খুবই নেগেটিভ। এই কথাগুলো এই কারণেই বললাম যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে বাংলাদেশকে কেন্দ্র করে যেসব বিশ্বের দেশগুলো ভাবে, তারা নতুন করে ভাবছে। যে ইউরোপিয়ান ইউনিয়ন ডক্টর ইউনূসের কোনো অন্যায় চোখে দেখতো না, তারাও কিন্তু এখন নড়ে চড়ে বসেছে এবং তারা আর আগের মতো ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না। তো এই কথা এই কারণেই বলছি যে সম্প্রতি সার্জিও গোর একজন ভারতের এক্স ডিপ্লোম্যাটের সাথে কথা বলেছেন এবং তিনি সেখানে বলেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের মূল্যায়ন সঠিক ছিল না, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না, আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তিটার ব্যাপারেও আমাদের মিসলিড করা হয়েছিল। এখানে আরেকটু প্রাসঙ্গিকভাবে বলি যে 2024 সালে যখন এই রেজিম চেঞ্জের জঙ্গি অভ্যুত্থানটা হয়, তখন আমেরিকার ক্ষমতায় ছিল বাইডেন প্রশাসন, মানে ডেমোক্র্যাটরা। এই ডেমোক্র্যাটের বিল ক্লিন্টন ফ্যামিলির সাথে ডক্টর ইউনূসের পার্সোনাল রিলেশন ছিল এবং ডক্টর ইউনূস তখন সরাসরি লবিস্ট ফার্মের মাধ্যমে এবং বিভিন্ন মেশিনারিজ কাজে লাগিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার এগুলো সম্পর্কে ব্যাপক অপপ্রচার করেছে, ব্যাপক ভুল তথ্য দিয়েছে এবং যার ফলে এই রেজিম চেঞ্জ এবং রেজিম চেঞ্জের পরে আজকে বিশ্ব দেখতেছে যে এখানে তো জঙ্গিবাদের উত্থান হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ ইজ গোয়িং ডাউন সেটা না, এই জঙ্গিবাদের উত্থানের সাথে সারা বিশ্বের শান্তি, নিরাপত্তা, সাউথ এশিয়ার স্থিতিশীলতা জড়িত এবং এই জায়গাটায় নড়ে চড়ে বসেছে বিশ্ব যে বাংলাদেশ কি আরেকটা আফগানিস্তান হবে, বাংলাদেশ কি আরেকটা সিরিয়া হবে। এই যে ভারতের এক্স ডিপ্লোম্যাটের কথা বললাম, উনি একটা প্রোগ্রামে আসবে বলে আমরা তার সাথে যোগাযোগ করছি। আপনারা জানেন যে আগামী 5ই আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ায় একটা সেমিনার হবে, আলোচনা সভা বলেন যাই বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটা আলোচনা হবে। সেই আলোচনায় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় থাকবেন, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেল থাকবেন, ক্রিকেটার সাকিব থাকবেন, আরো অনেকেই থাকবেন এবং ধারণা করা হচ্ছে যে ওই মিটিংয়ে শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন, তার দেশের ফেরার ব্যাপারে কথা বলবেন। এটা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। আগস্ট মাসেই আবার দিল্লিতে আরো 3টা প্রোগ্রাম হবে। ইউরোপের হ্যান্ড ইন হ্যান্ড একটি মানবাধিকার সংস্থা আছে, তারাও এই ফরেন করেসপন্ডেন্স ক্লাবে একটা মিটিং করবে এবং আরো 2টো প্রোগ্রাম করবে একটা ইউনিভার্সিটিতে এবং সেখানে ইউরোপের অনেক ডিপ্লোম্যাটরা আসবে। সো পুরো অগাস্ট মাস জুড়ে আমরা কিন্তু এই আলোচনাগুলো শুনবো, বাংলাদেশ বিষয়ক আলোচনা এবং আরো তথ্য পাবো। তো ওই আগস্টের প্রোগ্রামেই ওই এক্স ডিপ্লোম্যাটকে স্পিকার হিসেবে ইনভাইট করার জন্যই মূলত আমরা যোগাযোগ করেছিলাম। তো তখন এই ইনফরমেশনটা পেলাম এবং এক্স ডিপ্লোম্যাট এটা নিয়ে পত্রিকায় একটা আর্টিকেল লিখেছেন। এটা একটি ব্রিটিশ দৈনিক পত্রিকায়। আমরা ধারণা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে। সেইখানে এই সার্জিও গোরের সাথে তার যে কথোপকথন, এবং সার্জিও গোর মনে করেন যে শেখ হাসিনার এখন আসলে বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশ জুড়ে আওয়ামী পরিবার বা আওয়ামী পক্ষে যেমন, আওয়ামী বিপক্ষে বা প্রতিপক্ষেও কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা গেছে। হ্যাঁ, কেউ আনন্দে উদ্ভাসিত, উদ্বেলিত, কেউ প্রতীক্ষা করছে, কেউ ভয় কাঁপছে এবং প্রতিপক্ষ বিশেষ করে জামাত তো এখন মোটামুটি রাজনীতিতে ডাউন। এই যে খাদে পড়ছে, যে কাম, লালসা, যৌনতা, পর্ণ, ছবি, এসবের যে খাদে পড়ছে, সেখান থেকে জামাত কিভাবে উঠবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিএনপির ভেতরেও কিন্তু একটা ভয় ঢুকে গেছে। এই যে শনিবার দিন স্থায়ী কমিটির মিটিং হলো, এ সম্পর্কে সামান্য হিন্টস দিয়েছিলাম গতকাল। সেখানে মন্ত্রীদের সমালোচনা হয়েছে, কিছু মন্ত্রীকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, অনেককে নতুন করে মন্ত্রী পরিষদে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে রিজভী ভাইকেও
একটা বলা হয়েছিল যে আপনিও একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, তখন রিজভী ভাই বলেছে মন্ত্রিত্ব দিয়ে কি হবে, সরকারই তো যেখানে থাকবে না। তার মানে একটা ভয়, একটা আলোচনা তাদের ভেতরে শুরু হচ্ছে। এবং শেখ হাসিনা যদি ফেরে, শেখ হাসিনা কি শুধুমাত্র এই সার্জিও গোরের উপরে নির্ভর করে ফিরবেন, পশ্চিমা রাষ্ট্রসমূহের উপরে নির্ভর করে ফিরবেন? আজকের রাজনৈতিক বাস্তবতায় আমাদের আন্তর্জাতিক সমর্থন দরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দিল্লিতেও যখন কথা বলেছি, শেখ হাসিনার কিন্তু প্রধান ভরসার জায়গা বাংলাদেশের মানুষ। তিনি বলেছেন যে আমি বাংলাদেশের মানুষের উপরে আস্থা রেখে দেশে ফিরবো এবং বাংলাদেশের মানুষের কাছেই ফিরবো এবং বাংলাদেশের মানুষ আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মানে একজন জনদরদি, গণবান্ধব নেতার মতোই কথা বলেছেন তিনি। এবং এখন অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে যে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন সেদিন তাকে রিসিভ করতে কত লোক যাবে। কেউ বলেন 1 কোটি, কেউ বলেন 2 কোটি, অথচ 5 লাখ লোকও যদি যায় তাহলে কিন্তু ওই ওই শহরটা যেখান থেকে তিনি ঢুকবেন বাংলাদেশে, সেই জায়গাটা কিন্তু একটা মানে অচল অবস্থা তৈরি হয়ে যাবে। তার মানে জনগণের উপরে আস্থা রেখে শেখ হাসিনা ফিরছেন। সহযোগী শক্তি হিসেবে বিদেশি সমর্থন, প্রতিবেশী রাষ্ট্রের সমর্থন, এগুলো ইস অল ফাইন, বাট শেখ হাসিনার আস্থার মূল জায়গাটা হলো বাংলাদেশের মানুষ। এবং গত 2 বছরে এত অত্যাচার নির্যাতনেও কিন্তু আওয়ামী লীগ ভেঙে পড়েনি, বরং আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে, তৃণমূল আওয়ামী লীগ অনেক শক্তিশালী হয়েছে। এবং আমার ধারণা 1981 সালের 17ই মে দেশে আসার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার যে জনপ্রিয়তার গ্রাফ যদি করি, তাহলে এখন নিঃসন্দেহে তিনি মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। তার জনপ্রিয়তার গ্রাফ এখন অনেক উঁচুতে। সো শেখ হাসিনা ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু এখন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন কিংবা তার আগে ফিরবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং দেশে ফেরার আগে তিনি একটু আজমির শরীফে যেতে চান। আজমির শরীফে বঙ্গবন্ধুও গিয়েছিলেন, নেত্রী অনেকবার গিয়েছেন। তো এবার যদি তিনি যান আজমির শরীফে, তো বঙ্গবন্ধু যে আজমির শরীফে গিয়েছিলেন তার একটা ছবি কিন্তু আছে এবং ছবিটা আমাদের কাছে আছে। আমরা সেই ছবিটা প্রিন্ট করে বাধাই করে আমি বাংলাদেশ থেকে সেটা নেত্রীর কাছে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। সুতরাং সবকিছু ঠিকঠাক মতোই চলছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে তাদের নেত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত।